5বার অস্কার পাওয়া একটা মুভি। একজন সিরিয়াল কিলারকে ধরতে আরেকজন জেলে থাকা সিরিয়াল কিলারের কাছে সাহায্য চায় এফবিআই পুলিশ। তারপর এফবিআই কে সাহায্য করতে গিয়ে উল্টো চাল চলে সিরিয়াল কিলার হ্যানিবাল লেক্টার। দুজন পুলিশকে জঘন্যভাবে খুন করে এবং পালিয়ে যায়। আরেকজন খুনি, যাকে ধরার জন্য এত কিছু, সে সুন্দরী মেয়েদের অপহরণ করত এবং তাদের সাথে কি করত আর তাকে কিভাবে ধরলো স্পেশাল ফোর্স, তাই আজ দেখবো এই এক্সপ্লেনেশনে। যারা সাইকোলজিক্যাল মুভি বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই এক্সপ্লেনেশন। শেষ পর্যন্ত না দেখলে বড় কিছু মিস করতে চলেছেন। ঘন জঙ্গলের ভেতর ভোরবেলা, চারদিকে শুধু কুয়াশা আর নীরবতা। সেই নীরবতা ভেঙে একজন তরুণী প্রাণপণে দৌড়াচ্ছে। তার নাম ক্লারিস স্টার্লিং। সে এফবিআই একাডেমির একজন ট্রেনি। প্রতিদিনের মতো কঠিন প্রশিক্ষণের মধ্যেই নিজেকে একজন দক্ষ তদন্তকারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। হঠাৎ একজন প্রশিক্ষক এসে জানায় এফবিআই এর সিনিয়র কর্মকর্তা জ্যাক ক্রফোর্ড তাকে তৎক্ষণাৎ ডেকেছেন। ক্লারিস কিছুটা অবাক হয়, কারণ তার মতো একজন শিক্ষানবিশকে হঠাৎ কেন ডাকা হলো। সে দ্রুত ক্রফোর্ডের অফিসে পৌঁছে যায়। ক্রফোর্ড তাকে বসতে বলেন এবং একটি বিশেষ দায়িত্ব দেন। সম্প্রতি আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এক রহস্যময় সিরিয়াল কিলার একের পর এক তরুণীকে অপহরণ করে হত্যা করছে। গণমাধ্যম তাকে একটি নাম দিয়েছে, বাফেলো বিল। এই খুনি তার শিকারদের দেহ কয়েকদিন লুকিয়ে রাখে, তারপর নদীতে ফেলে দেয়। আর প্রতিটি লাশের শরীরে এমন কিছু অদ্ভুত চিহ্ন পাওয়া যায় যা তদন্তকারীদের আরও বিভ্রান্ত করে তুলছে। এফবিআই অনেক চেষ্টা করেও তার পরিচয় খুঁজে বের করতে পারছে না। তবে ক্রফোর্ডের ধারণা এই কেস সমাধানে সাহায্য করতে পারে এমন একজন মানুষ এখনো জীবিত আছে। কিন্তু সমস্যা হলো, সে নিজেও একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। শুধু তাই নয়, সে একজন অসাধারণ মনোরোগ বিশেষজ্ঞ যে মানুষের মন পড়তে পারে অবিশ্বাস্য দক্ষতায়। তার নাম ডক্টর হ্যানিবাল লেক্টার। বর্তমানে সে একটি সর্বোচ্চ নিরাপত্তার মানসিক কারাগারে বন্দী। ক্রফোর্ড চান ক্লারিস সেখানে গিয়ে বন্দীদের মানসিক অবস্থা নিয়ে একটি জরিপের অজুহাতে হ্যানিবালের সঙ্গে কথা বলুক। আসল উদ্দেশ্য বাফেলো বিল সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা। কিছুক্ষণ পর ক্লারিস পৌঁছে যায় সেই ভয়ঙ্কর মানসিক প্রতিষ্ঠানে। জায়গাটি যেন কোনো কারাগারের থেকেও বেশি ভীতিকর। লোহার দরজা, একটার পর একটা নিরাপত্তার ব্যবস্থা, আর প্রতিটি করিডোরে সশস্ত্র প্রহরী। সেখানে তার সঙ্গে দেখা হয় হাসপাতালের পরিচালক ডক্টর ফ্রেডরিক চিল্টনের। চিল্টন ক্লারিসকে সতর্ক করে দেন। তিনি বলেন, হ্যানিবালকে কখনোই সাধারণ বন্দী ভাববে না। সে তোমার চোখের দিকে তাকিয়েই তোমার অতীত, দুর্বলতা আর ভয় বুঝে ফেলতে পারে। তাকে কোনো ব্যক্তিগত তথ্য দেবে না, তার খুব কাছে যাবে না, আর কোনো অবস্থাতেই তাকে স্পর্শ করার সুযোগ দেবে না। কারণ সে যতটা ভদ্র দেখায়, বাস্তবে তার চেয়ে 1000 গুণ বেশি বিপজ্জনক। এরপর ক্লারিস ধীরে ধীরে সেই করিডোরে প্রবেশ করে, যেখানে একের পর এক ভয়ঙ্কর মানসিক অপরাধীদের রাখা হয়েছে। প্রতিটি ছেলের ভেতরে থাকা মানুষগুলো অদ্ভুত আচরণ করছে। কেউ চিৎকার করছে, কেউ নিজের সঙ্গে নিজেই কথা বলছে, আবার কেউ ক্লারিসকে দেখে বিকৃতভাবে হাসছে। এই ভয়ঙ্কর পরিবেশের মাঝেই সবশেষ ছেলের সামনে এসে সে থেমে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে ছেলের ভেতরে থাকা মানুষটি একদম শান্ত, পরিপাটি পোশাক, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মুখে হালকা হাসি। এ যেন কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কোনো খুনি নয়। এই মানুষটি ডক্টর হ্যানিবাল লেক্টার। হ্যানিবাল প্রথম দেখাতে ক্লারিসকে মাথা থেকে পা পর্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে। তারপর মৃদু হেসে বলে, তোমাকে এখানে কেন পাঠানো হয়েছে? ক্লারিস নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। সে বলে, এফবিআই একটি মানসিক গবেষণা করছে। হ্যানিবাল হেসে ওঠে। সে বুঝে যায় এটি আসল উদ্দেশ্য নয়। এরপর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সে ক্লারিসের পোশাক, উচ্চারণ আর আচরণ দেখে তার পারিবারিক অবস্থা সম্পর্কে একের পর এক অবিশ্বাস্য অনুমান করতে শুরু করে। ক্লারিস হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে চিল্টনের সতর্কবাণী একটুও বাড়িয়ে বলা ছিল না। এই মানুষটি সত্যি
সত্যি মানুষের মনের গভীরে ঢুকে যেতে পারে। ক্লারিস শেষ পর্যন্ত বাফেলো বিলের প্রসঙ্গ তোলে, কিন্তু হ্যানিবাল সরাসরি কোনো উত্তর দেয় না, বরং রহস্যময়ভাবে বলে, আমাকে তোমার সম্পর্কে কিছু বলো, তাহলেই হয়তো আমি তোমাকে কিছু বলবো। এজন্য তথ্যর বিনিময়ে তথ্যর খেলা, একটি মানসিক দাবার ম্যাচ, যেখানে প্রথম চাল দিয়েছে হ্যানিবাল। ক্লারিস সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ পাশের ছেলের এক বন্দী তার দিকে নোংরা কিছু ছুঁড়ে মারে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তে হ্যানিবালের মুখের অভিব্যক্তি বদলে যায়। সে সেই বন্দির দিকে এমন ভাবে তাকায় যেন তার ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। ক্লারিস তখনও বুঝতে পারেনি, মাত্র কয়েক মিনিটের এই সাক্ষাৎ তার পুরো জীবনকে বদলে দিতে চলেছে। ক্লারিস মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পরও হ্যানিবালের কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। সে বুঝতে পারে এই মানুষটির কাছ থেকে তথ্য বের করা সহজ হবে না। হ্যানিবাল সরাসরি কিছু বলবে না, প্রতিটি উত্তরের বিনিময়ে সে চাইবে ক্লারিসের জীবনের একটি অংশ। অন্যদিকে এফবিআই এর উপরও চাপ ক্রমশ বাড়ছে, কারণ বাফেলো বিল আবারও একটি তরুণীকে অপহরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। কেউ জানে না পরবর্তী লাশটি কোথায় পাওয়া যাবে। ঠিক তখনই নতুন একটি মরদেহ উদ্ধার হয়, নদীর পানিতে ভাসতে থাকা এক তরুণীর মরদেহ। ক্লারিসকে তদন্তকারী দলের সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয়। এটি তার জন্য বড় সুযোগ। সে খুব মনোযোগ দিয়ে লাশ পরীক্ষা করতে শুরু করে। বাইরে থেকে দেখে মনে হয় এটি সাধারণ একটি হত্যাকাণ্ড, কিন্তু ক্লারিস ছোট ছোট বিষয় লক্ষ্য করে। মেয়েটির শরীরে মারধরের তেমন কোনো চিহ্ন নেই, তবে পিঠের অংশে অদ্ভুতভাবে চামড়ার একটি অংশ কেটে নেওয়া হয়েছে। এটা কোনো রাগের বহিঃপ্রকাশ নয়, বরং পরিকল্পিত কাজ। আরেকটি অদ্ভুত বিষয়, মরদেহের গলায় কিছু একটা আটকে আছে। পরে চিকিৎসক সেটি বের করেন, দেখা যায় সেটি একটি ছোট্ট পোকামাকড়ের শুটকিট। এই অদ্ভুত জিনিসটি খুনি ইচ্ছা করে রেখে গেছে নাকি ভুলে গেছে কেউ বুঝতে পারে না, কিন্তু ক্লারিস বুঝতে পারে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। এফবিআই দ্রুত সেই শুটকিট পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠায়। বিশেষজ্ঞরা জানান এটি সাধারণ কোনো পোকা নয়, এ ধরনের প্রজাতি এই এলাকায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না। অর্থাৎ খুনি হয় নিজেই এগুলো সংগ্রহ করেছে, অথবা এমন কোনো জায়গায় থাকে যেখানে এই পোকামাকড়গুলো পালন করা হয়। এতে তদন্তে নতুন দিক খুলে যায়। এদিকে ক্লারিস আবারও হ্যানিবালের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার বিশ্বাস এই রহস্যময় সূত্রগুলোর অর্থ হয়তো শুধু হ্যানিবালই বুঝতে পারবে। সেই একই ভয়ঙ্কর করিডোর, একই লোহার দরজা, একই ঠান্ডা পরিবেশ। হ্যানিবাল আগের মতোই শান্তভাবে দাঁড়িয়ে থাকে, যেন সে আগেই জানতো ক্লারিস আবার আসবে। ক্লারিস এবার সরাসরি মৃতদেহের ছবি দেখায়। হ্যানিবাল ছবিগুলো গভীর মনোযোগ দিয়ে দেখে, তার চোখে যেন এক অদ্ভুত কৌতূহল। কিছুক্ষণ চুপ থেকে সে বলে, তুমি উত্তর খুঁজছো ভুল জায়গায়। এরপর সে একটি গুদামের ইঙ্গিত দেয়, কিন্তু পুরো ঠিকানা বলে না, শুধু এমন কয়েকটি ইঙ্গিত দেয় যা বুঝতে হলে ক্লারিসকে নিজেই চিন্তা করতে হবে। এটাই হ্যানিবালের স্বভাব। সে কখনো সরাসরি উত্তর দেয় না, সে চায় মানুষ নিজে উত্তর খুঁজে বের করুক। ক্লারিস দ্রুত সেই সূত্র অনুসরণ করে একটি পুরনো স্টোরেজ ইউনিটে পৌঁছে যায়। জায়গাটি বহু বছর ধরে বন্ধ, ধুলোময়, অন্ধকার এবং ভয়ঙ্কর নীরব। ভেতরে ঢুকে সে বিভিন্ন পুরনো বাক্স খুঁজতে থাকে। হঠাৎ একটি কাটা মানুষের মাথা সংরক্ষিত অবস্থায় দেখতে পায়। সে মুহূর্তে পুরো পরিবেশ আরো ভয়াবহ হয়ে ওঠে। এটি স্পষ্ট বাফেলো বিলের আগেও আরেকটি অন্ধকার রহস্য এখানে লুকিয়ে ছিল, আর হ্যানিবাল কোনো না কোনো ভাবে সব জানে। ক্লারিস ফিরে এসে হ্যানিবালের সঙ্গে আবার কথা বলতে চায়, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। হাসপাতালের পরিচালক চিলটন বুঝতে পারেন ক্লারিসের সঙ্গে হ্যানিবালের যোগাযোগ বাড়ছে। তিনি নিজেও এই সুযোগ কাজে লাগাতে চান, কারণ যদি হ্যানিবাল গুরুত্বপূর্ণ তথ্য দেয় তাহলে কৃতিত্বটা তিনি নিজেই নিতে পারবেন। অন্যদিকে হ্যানিবাল সবকিছু বুঝতে পারে। সে জানে সবাই তাকে ব্যবহার করতে চাইছে, কিন্তু বাস্তবে খেলাটা নিয়ন্ত্রণ করছে সে নিজেই। ঠিক তখনই দেশজুড়ে বড় খবর ছড়িয়ে পড়ে, একজন প্রভাবশালী সিনেটরের মেয়ে নিখোঁজ। সন্দেহ করা হচ্ছে তাকে অপহরণ করেছে বাফেলো বিল। এবার পুরো এফবিআই, স্থানীয় পুলিশ এবং রাজনৈতিক মহল একসঙ্গে চাপ সৃষ্টি করতে শুরু করে, কারণ বিষয়টি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি জাতীয় সংকটে পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে হ্যানিবাল একটি শর্ত দেয়। সে বলে যদি তাকে ভালো কারাগারে স্থানান্তর করা হয় এবং কিছু বিশেষ সুবিধা দেওয়া হয় তাহলে সে বাফেলো বিল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে রাজি। সরকারও দ্বিধায় পড়ে যায়, একজন ভয়ঙ্কর খুনির কথা বিশ্বাস করবে নাকি আরেকটি নিরীহ প্রাণ বাঁচানোর চেষ্টা করবে। এদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, কারণ সবাই জানে বাফেলো বিল তার শিকারদের বেশি দিন জীবিত রাখে না, আর সিনেটরের মেয়েটির জীবন এখন প্রতিটি মিনিটের সঙ্গে মৃত্যুর আরো কাছে চলে যাচ্ছে। এদিকে ক্লারিসের মনে একটাই প্রশ্ন করছে, হ্যানিবাল কি সত্যি সাহায্য করতে চায় নাকি সে সবাইকে নিজের মানসিক খেলায় ব্যবহার করছে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। সিনেটরের মেয়ে ক্যাথরিন মার্টিন একটি অন্ধকার গভীর ভূগর্ভস্থ কূপের মতো গর্তে বন্দী। চারদিকে কংক্রিটের দেয়াল, উপরে ছোট্ট একটি মুখ, সেখান দিয়েই খাবার ফেলে দেয় বাফেলো বিল। মেয়েটি বারবার চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু তার আওয়াজ শোনার মতো কেউ নেই। সে বুঝতে পারে এই জায়গা থেকে বের হতে না পারলে তার পরিণতিও আগের শিকারদের মতোই হবে। অন্যদিকে ডক্টর হ্যানিবাল লেক্টারকে কঠোর নিরাপত্তার মধ্যে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। সরকার মনে করে আরামদায়ক পরিবেশে রাখলে হয়তো সে মুখ খুলবে। তাকে একটি অস্থায়ী বিশেষ সেলে রাখা হয়। চারদিকে সশস্ত্র পুলিশ, প্রতিটি দরজায় পাহারা। মনে হচ্ছিল পৃথিবীর কোনো শক্তি তাকে এখান থেকে বের করতে পারবে না। কিন্তু সবাই একটি বিষয় ভুলে গিয়েছিল, হ্যানিবালের সবচেয়ে বড় অস্ত্র তার হাত নয়, তার মস্তিষ্ক। ক্লারিসকে আবার তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। এবার লেক্টার সরাসরি কোনো সূত্র না দিয়ে একটি শর্ত দেয়। সে বলে, তুমি যদি তোমার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতিটা আমাকে বলো, তাহলে আমি তোমাকে বাফেলো বিলকে বুঝতে সাহায্য করব। ক্লারিস কিছুক্ষণ নীরব থাকে, তারপর ধীরে ধীরে নিজের শৈশবের কথা বলতে শুরু করে। ক্লারিসের কথা শুনে হ্যানিবাল প্রথমবারের মতো সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে তাকায়। তার চোখে যেন এক মুহূর্তের জন্য সহানুভূতির ছায়া দেখা যায়। তারপর সে বলে, তুমি ক্যাথরিনকে বাঁচাতে চাও কারণ তুমি এখনো সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছো। সেই কথাটি ক্লারিসকে ভেতর থেকে নাড়া দিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে হ্যানিবাল তার মনের গভীরতম অনুভূতিটাও পড়ে ফেলেছে। এদিকে বন্দী অবস্থায় থাকা ক্যাথরিনও হার মানে না। সে লক্ষ্য করে বাফেলো বিলের একটি পোষা কুকুর প্রায়ই গর্তের ধারে আসে। একসময় একটা বালতি আর একটা হাড়ের সাহায্যে কুকুরটিকে তার কাছে নিয়ে আসে। সুযোগ বুঝে সে কুকুরটিকে ধরে ফেলে, তারপর উপরে দাঁড়িয়ে থাকা বাফেলো বিলকে চিৎকার করে বলে, আমাকে বের করো, নইলে তোমার কুকুরকে মেরে ফেলবো। প্রথমবারের মতো বাফেলো বিলকে অস্থির দেখায়, কারণ কুকুরটির প্রতি তার অদ্ভুত মমতা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে সামলে নেয় আর ক্যাথরিনের পালানোর পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে লেক্টার অবশেষে ক্লারিসকে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র দেয়। সে একটি নাম উচ্চারণ করে। এই নাম থেকেই এফবিআই নতুন করে তদন্ত শুরু করে। তারা মনে করতে থাকে এবার হয়তো খুনির খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু হ্যানিবাল ইচ্ছে করেই তথ্যগুলো এমন ভাবে দিচ্ছে যাতে সবাই ব্যস্ত থাকে, আর সে নিজের অন্য পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়। রাত গভীর হয়। হ্যানিবালের খাবার নিয়ে দুই পুলিশ তার সেলের ভেতরে প্রবেশ করে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু পরের কয়েক সেকেন্ডে ঘটে যায় অকল্পনীয় ঘটনা। মুহূর্তের মধ্যে হ্যানিবাল তার হাতের শিকলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এক পুলিশকে নির্মমভাবে আক্রমণ করে। অন্য পুলিশ সাহায্য করতে এলে তাকেও ছাড়ে না। তার আক্রমণ ছিল এত দ্রুত এবং হিসাব করে করা যে কেউ প্রতিরোধ করার সুযোগই পাবে না। পুরো নিরাপত্তা ব্যবস্থা কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। এরপর সে এমন এক কৌশল ব্যবহার করে যা সবাইকে হতবাক করে দেয়। সে আহত এক পুলিশ কর্মকর্তার চেহারা নিজের মতো করে ব্যবহার করে উদ্ধারকারী দলের চোখে ধুলো দেয়। সবাই ভাবে আহত পুলিশকে হাসপাতালে নেওয়া হচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরেই সত্যিটা প্রকাশ পায়। আহত মানুষটি আসলে পুলিশ নয়, সে ডক্টর হ্যানিবাল লেক্টার। আর ততক্ষণে সে আবারও অদৃশ্য হয়ে গেছে। একদিকে সবচেয়ে বিপজ্জনক সিরিয়াল কিলার মুক্ত, অন্যদিকে বাফেলো বিল এখনো একটি নিরীহ মেয়েকে বন্দি করে রেখেছে। এফবিআই এর হাতে সময় প্রায় শেষ, আর ক্লারিস জানে এখন যদি সে ভুল করে তাহলে শুধু ক্যাথরিন নয়, আরও অনেক নিরপরাধ মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। হ্যানিবাল পালিয়ে যাওয়ার পর
পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিটি বিমানবন্দর, বাস স্ট্যান্ড এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়, কিন্তু লেকটার যেন বাতাসের মতো উধাও হয়ে যায়। সে কোথায় আছে কেউ জানে না। এফবিআই বুঝতে পারে এখন তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বাফেলো বিলকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করা। এদিকে ক্লারিস লেকটারের দেওয়া প্রতিটি সূত্র নতুন করে বিশ্লেষণ করতে শুরু করে। সে বুঝতে পারে লেকটার কখনোই অকারণে কোনো কথা বলে না। তার প্রতিটি বাক্যের ভেতরেই লুকিয়ে থাকে একটি অর্থ। ফাইল, পুরনো রিপোর্ট, মরদেহের ছবি, সবকিছু আবার শুরু থেকে দেখতে শুরু করে ক্লারিস। হঠাৎ একটি বিষয় তার নজরে আসে। সব ভিকটিমের মধ্যে এমন একটি মিল রয়েছে যেটি আগে কেউ গুরুত্ব দেয়নি। বাফেলো বিল তার শিকারদের এলোমেলো ভাবে বেছে নেয় না। সে নির্দিষ্ট শারীরিক গঠনের নারীদেরই লক্ষ্য করে আর তাদের শরীরের নির্দিষ্ট অংশ থেকে মাংস কেটে নেয়। এটা কোনো বিকৃত শখ নয়, সে যেন কোনো বড় উদ্দেশ্যে এই চামড়াগুলো সংগ্রহ করছে। এদিকে বন্দি ক্যাথরিনও হাল ছাড়ে না। সে গর্তের ভেতরে থাকা প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখতে থাকে। একসময় সে দেয়ালের একটি অংশে দুর্বল জায়গা খুঁজে পায়। হাত দিয়ে খুঁড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দেয়াল এতটাই শক্ত যে কয়েক মিনিট পরেই সে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে এফবিআই একটি সন্দেহভাজনের বাড়ি ঘিরে ফেলে। সবাই নিশ্চিত বাফেলো বিল সেখানেই লুকিয়ে আছে। পুরনো এলাকা ঘিরে ফেলে বিশেষ বাহিনী, অস্ত্র তাক করা হয়, দরজা ভাঙার প্রস্তুতি নেওয়া হয়। মনে হচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যাবে, কিন্তু তখন কেউই জানে না এটি একটি বড় ভুল। ঠিক একই সময়ে ক্লারিস একাই আরেকটি সূত্র অনুসরণ করতে করতে পৌঁছে যায় এক শান্ত ছোট্ট শহরে। সে একজন পুরনো সাক্ষীর সঙ্গে কথা বলতে আসে। প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে সে এমন কিছু তথ্য পায় যা তার সন্দেহ আরও বাড়িয়ে দেয়। একটি নাম, একটি পুরনো পরিচয় আর একজন দর্জির সঙ্গে অদ্ভুত সম্পর্ক। সব মিলিয়ে এটা পরিষ্কার হয়ে যায়। ক্লারিস সেই ঠিকানায় পৌঁছে দরজায় কড়া নাড়ে। একজন শান্ত স্বভাবের মানুষ দরজা খুলে দেয়। তার আচরণে প্রথমে কোনো অস্বাভাবিকতা দেখা যায় না। লোকটি ভদ্রভাবে কথা বলে, কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই ক্লারিসের চোখে পড়ে কয়েকটি ছোট ছোট বিষয়। দেয়ালে অদ্ভুত জিনিসপত্র, সেলাইয়ের সরঞ্জাম আর ঘরের ভেতরে উড়তে থাকা একটি বিরল প্রজাতির প্রজাপতি। হঠাৎই তার মনে পড়ে যায় মৃতদেহের গলায় পাওয়া সব টুকরো যেন এক মুহূর্তে জোড়া লেগে যায়। ক্লারিস বুঝতে পারে যার সামনে সে দাঁড়িয়ে আছে সেই বাফেলো বিল। ঠিক সেই মুহূর্তে লোকটির আচরণ বদলে যায়। সে ক্লারিসের চোখের দিকে তাকায়। দুজনেই বুঝে যায় এখন আর অভিনয়ের সুযোগ নেই। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর আচমকা লোকটি দৌড়ে বাড়ির ভেতরে পালিয়ে যায়। ক্লারিস সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র বের করে তার পিছু নেয়। এদিকে অন্য শহরে থাকা এফবিআই দল সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালিয়ে দেখে বাড়িটি সম্পূর্ণ খালি। তখনই তারা বুঝতে পারে তারা ভুল ঠিকানায় এসেছে। এখন একা দাঁড়িয়ে আছে ক্লারিস। কোনো ব্যাকআপ নেই, কোনো সহায়তা নেই, শুধু একটি পিস্তল আর নিজের সাহস। ক্লারিস ধীরে ধীরে বাড়ির ভেতরে এগিয়ে যায়। অন্ধকার করিডোর, চারদিকে অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল বাড়ির প্রতিটি কোণ থেকে কেউ তাকে দেখছে। সে জানে সামান্য একটি ভুলই তার জীবনের শেষ ভুল হতে পারে। অন্যদিকে বাফেলো বিলও তার বাড়ির প্রতিটি গোপন পথ ভালোভাবে চেনে। সে অপেক্ষা করছে সঠিক মুহূর্তের। মাঝে মাঝে শুধু কাঠের মেঝের শব্দ। হঠাৎ একটি দরজা খুলতেই সে নিচে যাওয়ার সিঁড়ি দেখতে পায়। অন্ধকার বেসমেন্ট। ক্লারিস টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করে। প্রতিটি ধাপেই তার সতর্কতা আরো বেড়ে যায়। নিচে নেমেই সে দেখতে পায় একটি বিশাল এলোমেলো ঘর। ক্যাথরিন সম্ভবত এখানে বন্দী। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে একটি নারী কণ্ঠের অস্পষ্ট চিৎকার। ক্লারিস বুঝতে পারে সে খুব কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে ক্যাথরিন প্রায় ভেঙে পড়েছে।
অনেকদিন ধরে বন্দি থাকার কারণে সে দুর্বল হয়ে গেছে, তবুও সে হাল ছাড়ে না, বারবার চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কারণ সে বুঝতে পারে হয়তো এই প্রথম কেউ তার এত কাছে এসেছে। এদিকে বাফেলো বিল নিঃশব্দে ক্লারিসকে অনুসরণ করছে। সে বাড়ির প্রতিটি গোপন পথ চেনে। সে জানে কোথায় দাঁড়ালে নিজে দেখা যাবে না, কিন্তু সামনে থাকা মানুষটিকে দেখা যাবে। সে সিদ্ধান্ত নেয় সরাসরি আক্রমণ না করে শিকারকে বিভ্রান্ত করবে, কারণ এটাই তার স্বভাব। সে শিকার নিয়ে খেলতে ভালোবাসে। ক্লারিস একের পর এক কক্ষ পার হতে থাকে। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ নিভে যায়। চারদিকে নেমে আসে ঘন অন্ধকার, এতটাই অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না। সে দেয়াল ছুঁয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু বাফেলো বিলের কাছে রয়েছে নাইট ভিশন গগলস। অন্ধকার তার জন্য কোনো সমস্যা নয়, বরং এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে ক্লারিসের প্রতিটি পদক্ষেপ। সে নিঃশব্দে ক্লারিসের একদম পেছনে এসে দাঁড়ায়। একবার হাত বাড়ালেই তাকে ধরে ফেলতে পারবে। ক্লারিস কিছু দেখতে পাচ্ছে না, তবুও তার প্রশিক্ষণ তাকে শান্ত থাকতে শেখায়। সে নিজের শ্বাস নিয়ন্ত্রণ করে চারপাশের প্রতিটি শব্দ মন দিয়ে শুনতে থাকে। ঠিক তখনই খুব হালকা একটি শব্দ, মনে হলো কেউ বন্দুক তুলছে। এক মুহূর্তেও দেরি না করে ক্লারিস সেই দিকেই গুলি চালিয়ে দেয়। পরপর কয়েকটি গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। এরপর একটি ভারী শরীর মেঝেতে লুটিয়ে পড়ার শব্দ। ক্লারিস ধীরে ধীরে সামনে এগিয়ে দেখে মাটিতে পড়ে আছে বাফেলো বিল। সে আর বেঁচে নেই। অবশেষে বহুদিনের আতঙ্কের অবসান ঘটে। ক্লারিস দ্রুত সেই কূপের কাছে পৌঁছে যায়। উপর থেকে নিচে তাকিয়ে দেখে ক্যাথরিন সাহায্যের জন্য কাঁদছে। ক্লারিস দড়ি নামিয়ে তাকে উপরে তুলে আনে। দীর্ঘ কয়েকদিনের বন্দি জীবনের পর অবশেষে ক্যাথরিন মুক্তি পায়। ঠিক সময়ে পৌঁছাতে না পারলে হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যেত। কিছুদিন পর এফবিআই একাডেমিতে ক্লারিসের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হয়। সে আনুষ্ঠানিকভাবে একজন এফবিআই এজেন্টে পরিণত হয়। সবাই তাকে অভিনন্দন জানায়, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। অনুষ্ঠানের মাঝেই ক্লারিসের ফোন বেজে ওঠে। অপাশ থেকে ভেসে আসে একটি পরিচিত শান্ত কণ্ঠ, ডক্টর হ্যানিবাল লেক্টার। সে জানায় সে এখন অনেক দূরে, নতুন পরিচয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তার কণ্ঠে কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়ো নেই, বরং আগের মতোই ভদ্রতা। সে ক্লারিসকে বলে, আমি তোমার পেছনে আসবো না, আশা করি তুমিও আমার পেছনে আসবে না। এরপর একটু থেমে সে আরো জানায় তার সামনে এমন একজন মানুষ হাঁটছে যার সঙ্গে তার পুরনো কিছু হিসাব বাকি আছে। ইঙ্গিতটা স্পষ্ট, সে ডক্টর চিল্টনের কথা বলছে। ফোন কেটে যায়। ক্লারিস নীরবে দাঁড়িয়ে থাকে, আর ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। দেখা যায় জনসমুদ্রের মধ্যে হ্যানিবাল লেক্টার নিশ্চিন্তে হেঁটে চলে যাচ্ছে, একজন ভদ্রলোকের মতো। কিন্তু দর্শক জানে এই হাস্যোজ্জ্বল মানুষটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার।